বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে কেমিস্ট্রি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। ইতিমধ্যে তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির উপর 5টা লেকচারে অংশগ্রহণ করছো। এইটি 6ষ্ঠ লেকচার। এই আজকের আলোচ্য সূচিতে যেসব বিষয় থাকবে পর্যায়ক্রমে: ব্যাপন ও অনুব্যাপন বা নিঃসরণ, 2 নম্বর গ্রাহামের ব্যাপন সূত্র, 3 নম্বর গাণিতিক ব্যাখ্যা এই সূত্রের, 4 নম্বর পরীক্ষামূলক ব্যাখ্যা বা প্রমাণ, 5 নম্বর সূত্রের প্রয়োগ এবং সর্বশেষে গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা। প্রথমে ব্যাপন অনুব্যাপনের সম্পর্কে ধারণা দেওয়া বা ব্যাখ্যা দেওয়ার আগে এই দুইটা টার্মের সংজ্ঞা বা ডেফিনেশনটা দেখে নিই আমরা। প্রথম যে কথা, ব্যাপন, তার সংজ্ঞাটা এইরকম: উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। অপরদিকে নিঃসরণ বা অনুব্যাপন হল বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলে। এই দুইটা টার্ম এখন ব্যাখ্যা দেওয়ার প্রথমে একটু জেনে নিই। প্রত্যেকটা গ্যাসের স্বাভাবিক যে ধর্ম, এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যে কোনো অনুপাতে সমসত্ব মিশ্রণ তৈরি করে। অবশ্যই গ্যাসগুলো যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশ না নেয় পরস্পরের সহিত। একটি গ্যাসের উপাদান যখন স্বতঃস্ফূর্তভাবে সমভাবে অপর গ্যাসের উপাদান বা তরলের মধ্যে পরিব্যাপ্ত হয়, তাকেই মূলত বলা হয় ব্যাপন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। পক্ষান্তরে অনুব্যাপনটা কি? অনুব্যাপন হলো উচ্চ চাপে কোনো গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখার পর যদি পাত্রটি ছিদ্র হয়ে যায়, তবে দেখা যায় গ্যাস সজোরে নির্গত হয় পাত্র থেকে। এটাকে বলা হয় অনুব্যাপন। তাহলে দুইটাই দেখা যাচ্ছে গ্যাসের স্থানান্তর প্রক্রিয়াকে ব্যাখ্যা দেয়। পার্থক্য হলো গ্যাস পাত্রের ভিতরে বাইরের চাপের পার্থক্য। যদি গ্যাস পাত্রের ভিতরে এবং বাইরের চাপ সমান হয়, সেই ক্ষেত্রে সেইটি হবে ব্যাপন। আর অসমান যদি হয়, অর্থাৎ পাত্রের ভিতরকার গ্যাসের চাপ বা বাইরের চাপ থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে ঘটবে অনুব্যাপন। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। যেমন প্রেসার কুকারে যখন বাতাস বাইর হয়, দেখো তোমরা সকলেই লক্ষ্য করছো, বাতাস বাইর যখন হয়, এই ঘটনাটা মূলত নিঃসরণ বা অনুব্যাপন। এই প্রক্রিয়ায় প্রেসার কুকারের ভিতরে চাপ বেশি হওয়ার কারণে প্রচন্ড বেগে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। বা যে কোনো গাড়ি, বাস, ট্রাকের টায়ার যখন বাস্ট হয় বা টায়ার ছিদ্র হয়ে যায়, তখন প্রচন্ড শব্দ সহকারে গ্যাস নির্গত হয়। এটাও একটা অনুব্যাপন বা নিঃসরণ হওয়ার ঘটনা। পক্ষান্তরে ব্যাপনটা যদি আমি বোঝাতে চাই, যেমন একটা ঘরের একটা জায়গায় সুগন্ধি বস্তু রাখা হলে দেখা যায় কিছুক্ষণ পর এই সুগন্ধ সমস্ত কক্ষব্যাপী ছড়িয়ে পড়ে। এর কারণ সুগন্ধ বস্তু থেকে গ্যাসীয় কণাসমূহ সর্বত্র ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। এখন আমরা এই ব্যাপন অনুব্যাপনের যদি আমরা পার্থক্য করতে চাই, প্রথম কথা, পার্থক্যের প্রথম পয়েন্টটা তো অবশ্যই সংজ্ঞা দিতে হবে। তারপর বলতে হবে যে ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে পাত্রের ভিতরের গ্যাস বাইরের গ্যাসের চাপ সমান থাকে। আর পক্ষান্তরে অনুব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকে। ব্যাপনটা ঘটে স্বাভাবিক গ্যাসগুলো স্বতঃস্ফূর্তভাবে, গ্যাসেদের ধর্ম
স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশে যাওয়ার যে প্রক্রিয়া ধর্ম, বা একটা গ্যাস আরেকটা উপাদান গ্যাসের সাথে সমভাবে সমসত্ব মিশ্রণ তৈরি করার যে ধর্ম, যার ফলে ব্যাপন প্রক্রিয়া ঘটে। পক্ষান্তরে মিশ্রণ বাহ্যিক চাপের প্রভাবে ঘটনাটা ঘটে। তো আমি আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার করি। যেমন 2 নং চিত্রে দেখো একটা পাত্রে গ্যাসীয় কণাসমূহ, পাত্রের ছিদ্র খুবই ছোট, 100 ন্যানোমিটারের চেয়েও কম। এই ক্ষেত্রে মিশ্রণ হওয়ার ঘটনা ঘটবে না, মিশ্রণ ঘটবে না। এই ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপন ঘটবে গ্যাস পাত্রের ভিতরে। পক্ষান্তরে এই গ্যাস পাত্রে দেখা যাচ্ছে উচ্চ চাপে রক্ষিত গ্যাস, যেখানে ছিদ্রের আয়তন 100 ন্যানোমিটারের চেয়ে বেশি। অর্থাৎ গ্যাস অণুগুলোর মধ্যকার যে দূরত্ব সাধারণত 100 ন্যানোমিটার হয়, তার চেয়ে বেশি হলে তখন গ্যাস অণুগুলো বাইর হবে, এই প্রক্রিয়াকে মিশ্রণ বলে। তবে কথা হলো, এই গ্যাস পাত্রে রক্ষিত গ্যাস যদি উচ্চ চাপে রাখি তবে মিশ্রণ, আর যদি এই ঘটনাটাই যদি আমি স্বাভাবিক চাপে রাখি তাহলে হবে এটা ব্যাপন। যেমন একটা সিলিন্ডারে মিথেন গ্যাস নিলাম উচ্চ চাপে, তখন কোনো কারণে সিলিন্ডারটি ছিদ্র হয়ে গেলে গ্যাস প্রচণ্ড বেগে নির্গত হয়। এইটা হলো মিশ্রণ প্রক্রিয়ার উদাহরণ। একই সিলিন্ডারে আমরা মিথেন গ্যাস যদি স্বাভাবিক চাপে রাখি, 1 বায়ু চাপে, সেই ক্ষেত্রে ছিদ্র করলে গ্যাস বাইর হবে, তবে সেই বাইর হওয়ার প্রক্রিয়া হলো ব্যাপন। তাহলে এখন আশা করছি তোমরা ক্লিয়ার ব্যাপার, দুইটা টার্মটা বুঝতে পারছো। এরপরে এই 2 ঘটনা বেশি পর্যবেক্ষণ করছে স্কটল্যান্ডের রসায়নবিদ থমাস গ্রাহাম। 1829 সালে উনি ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে সূত্র প্রদান করেন, যে সূত্রটা গ্রাহামের ব্যাপন সূত্র নামে সমাধিক পরিচিত। সূত্রটা হলো, নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইবার আমরা এই সূত্রের গাণিতিক ব্যাখ্যায় যাব। ধরে নিই ব্যাপন হার আর এবং ঘনত্ব ডি, তাহলে সূত্র অনুযায়ী আর ইজ প্রপোর্শনাল টু √/d। এখন এই সমীকরণ, এই সম্পর্কটা যদি দুইটা গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? 1 নং গ্যাসের ধরলাম ব্যাপন হার R1, আর 2 নং গ্যাসের ব্যাপন হার ধরলাম R2, এবং ঘনত্ব 1 নং গ্যাসের D1, 2 নং গ্যাসের D2। তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি R1 is proportional to 1/D1, that is R1 equal to K 1/D1 √/. তদ্রূপ R2 equal to K 1/√/D2, অর্থাৎ R1/R2 equal to √/D2/D1। এই একটা সম্পর্ক পেলাম। এই সম্পর্ক আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এইবার এই সম্পর্ককে আরেকটু আণবিক ভরের সাথে যদি সম্পর্কিত করতে চাই, সেই উদ্দেশ্যে আমি ধরলাম 1 নং উপাদানের 1 নং গ্যাসের আণবিক ভর ধরে নেওয়া হলো m1, 2 নং গ্যাসের আণবিক ভর ধরলাম m2। সেই ক্ষেত্রে লেখা যায় ডি ঘনত্ব আমরা জানি m/v, 1 নং গ্যাসের ক্ষেত্রে D1 m1 v1, mটা মোলার ভর, v1টা মোলার আয়তন। তাহলে আমি যদি এখন D2 ধরি, তদ্রূপ m2 v2, অতএব D2/D1 ইকুয়াল টু হবে, এই 2 সমীকরণ থেকে পাচ্ছি √/, রুট যাবে না, m2/m1, এখানে m2/v1 আছে, v2 আছে, আর m1/v1। এখানে অবশ্য v1 ইকুয়াল টু v2 হবে, অর্থাৎ D2/D1 ইকুয়াল টু m2/m1। এখানে সমান হওয়ার কারণ অবশ্যই তোমরা জানো, অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান হয়, সেই হিসাবে সমান লিখছি।
তাহলে এখন আমরা যদি উভয় টার্মকে বর্গমূল করি তাহলে আমরা এটা পাই। তাহলে আমরা 1 নং সমীকরণে যেটা পেয়েছি R1/R2 = D2 বাই D1, এটা পেয়েছি এটা। অতএব এইটা ধরলাম 2 নং সমীকরণ। অতএব 1-2 সমীকরণ থেকে আমরা পাই R1/R2 = √D2 বাই D1 = √M2 বাই M1। আমরা এখান থেকে একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পারছি যে ব্যাপন হারের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক। ব্যাপন হার দেখা যায় আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এখন আমরা এই সম্পর্ক বা সূত্রের থেকে যে ম্যাথমেটিক্যাল সম্পর্ক পেয়েছি সেটা আমরা একটা সুন্দর পরীক্ষামূলক ভাবে প্রমাণ করার চেষ্টা করব। এই উদ্দেশ্যে আমরা একটা চিত্রের দিকে একটু তাকাও। 1 নং চিত্রে দেওয়া আছে একটা কাঁচের নল, সিলিন্ডার আকৃতি, যার দৈর্ঘ্য 35 সেন্টিমিটার, দুই প্রান্ত উন্মুক্ত। উন্মুক্ত প্রান্তে 5 সেন্টিমিটার ব্যাপী হাইড্রোজেন ক্লোরাইড সিক্ত তুলা, আর অপর প্রান্তে 5 সেন্টিমিটার ব্যাপী অ্যামোনিয়া দ্রবণ সিক্ত তুলা। এবার দেখা যায় কিছুক্ষণ পরই, মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পর, অ্যামোনিয়া 15 সেন্টিমিটার দূরত্ব যে সময় অতিক্রম করে, হাইড্রোজেন ক্লোরাইড একই সময় 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে এইখানে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করে। আমরা সকলেই জানি অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সৃষ্টি হয়, যার ফলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এখন যে দূরত্বে দেখা যাচ্ছে অ্যামোনিয়া আণবিক ভর কম, যার ফলে বেশি দূরত্ব, যে টাইমে হাইড্রোজেন ক্লোরাইড যে সময় যে দূরত্ব অতিক্রম করছে 10 সেন্টিমিটার, ওই একই সময় সে 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা দেখব গাণিতিক সম্পর্ককে সমর্থন করে কিনা এই ঘটনাটা, প্র্যাকটিক্যাল এই ঘটনা। এখন আমরা দেখি যে হাইড্রোজেন ক্লোরাইড এর আণবিক ভর এবং অ্যামোনিয়ার আণবিক ভর যদি করে রুট পাবো হলো 36.5 আর অ্যামোনিয়ার হলো 17, অর্থাৎ 2 × 18.525 আর এখানে 8.5। এইটা হলো বাষ্প ঘনত্ব, জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি √D2 বাই অর্থাৎ DHCl D অ্যামোনিয়া = 1.465, এই মানটা পাবো। এবার আমরা যদি পরীক্ষামূলক যে মানটা পেয়েছি R1/R2, অর্থাৎ এটা HCl, এটা হলো অ্যামোনিয়া আর এটা HCl, এইখানে অ্যামোনিয়া দূরত্ব অতিক্রম করছে 15 আর এটা হলো 10 সেন্টিমিটার, দ্যাট ইজ 1.5। এখন আমরা জানি এইটা এইটা ব্যাপন সূত্র থেকে পেয়েছি, অতএব এই মান দুইটা পরীক্ষামূলক মানের প্রায় সমান, ইজ নিয়ার অ্যাবাউট 1.5। অতএব দেখা যাচ্ছে ব্যাপন এই সম্পর্কটাকে, যে সম্পর্ক পেয়েছি ব্যাপন সূত্র থেকে, যেটা পরীক্ষামূলক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মিলে যায়। এবার আমরা দেখব ব্যাপন সূত্রের পরীক্ষামূলক ব্যাখ্যার পরে আমরা প্রয়োগ দেখব। প্রয়োগের মধ্যে এর প্রধান প্রয়োগটা কোথায়? এর 1 নম্বর প্রয়োগ, যে সমীকরণটা আমি আবার দেখাচ্ছি এখানে, R1/R2 = √D2 বাই D1 = √M2 বাই M1। দুইটি গ্যাসের ব্যাপন হার জানা আছে, একটার আণবিক ভর জানা আছে, অপরটার আণবিক ভর এই সমীকরণ থেকে সহজেই বাইর করা যায় এই সূত্র প্রয়োগ করে। 1 নম্বর প্রয়োগ। 2 নম্বর প্রয়োগ হলো দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের উপাদানগুলোকে সহজে ব্যাপন সূত্রের আলোকে, ব্যাপন ঘটনার আলোকে আমরা পৃথক করতে পারি। তা দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাটমোলিসিস। এই ঘটনাকে বলা হয় অ্যাটমোলিসিস। আর প্রশ্ন উঠতে পারে কিভাবে এই পৃথকটা ঘটে। এই উদ্দেশ্যে আমি একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করাচ্ছি যে ধরো এই একটা পাত্র, A + B দুইটা গ্যাস, এই পাত্রের গ্যাস আমরা আরেকটা পাত্রে ট্রান্সফার করব ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে।
তখন এই পাত্র ট্রান্সফার করার পর কিছুক্ষণ পর যদি পাত্রটাকে ডিসকানেক্ট করে দিই, দেখা যাবে এই দুইটা গ্যাসের উপাদানের অনুপাত দুইটা পাত্রের সমান থাকে না। যেহেতু ধরে নিচ্ছি এম এর আণবিক ভর ইজ লেস দেন এম বি, বি এর আণবিক ভরের চেয়ে কম, অতএব এ গ্যাসের ব্যবহার হার বেশি, তাহলে এই পাত্রে এই গ্যাসের পরিমাণটা বেশি পাওয়া যাবে। এরপর যদি বারবার এই ঘটনা ঘটায় তখন দেখা যাবে এই গ্যাসটি একসময় পৃথক হয়ে পড়বে। এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাটমোলিসিস। তাহলে 2 নম্বর প্রয়োগ, আমরা গ্যাস মিশ্রণ থেকে উপাদান গ্যাসগুলোকে আলাদা করতে পারি। 3 নম্বর ধরো আরেকটা প্রয়োগ, যে কয়লা খনিতে মিথেন গ্যাসের উপস্থিতি জানার জন্য যে সংকেত যন্ত্র ব্যবহার করা হয় সেখানে এই ব্যবহার সূত্র প্রয়োগ করা হয়। এবং 4 নম্বর প্রয়োগ, যেটা সর্বাধুনিক বেশি প্রয়োগ করা হয়, আইসোটোপ পৃথক করার কাজে ব্যাপন সূত্রের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন ধরো ইউরেনিয়াম 235, এই মৌলটি তেজস্ক্রিয় মৌল, ন্যাচারাল তেজস্ক্রিয় মৌল। এইটা আমরা সকলেই জানি পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়, যা জাপানে হিরোশিমায় নিক্ষিপ্ত হয়েছিল। এই আইসোটোপ, ইউরেনিয়ামের এই আইসোটোপটির পরিমাণ প্রকৃতিতে খুব কম পাওয়া যায়। মোট ইউরেনিয়াম পাওয়া যায় যা তার মাত্র 0.7% পাওয়া যায় এই আইসোটোপ। বাকি 238 ইউরেনিয়াম পাওয়া যায়, বাকি 99.3%। এই ধাতু, এই তেজস্ক্রিয় মৌলকে পৃথক করার কাজে ব্যবহার সূত্র প্রয়োগ করা হয়। এখানে অবশ্য মৌল দুটাকে গ্যাসীয় অবস্থায় নেওয়ার জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তর করা হয়। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের দেখতে পাচ্ছ এটা 235, এটা 238, আণবিক ভর দুইটা সমান হবে না। একটার আণবিক ভর হলো 352 আর এর আণবিক ভর হলো 349, অতএব আণবিক ভর কম হওয়ার কারণে এর ব্যাপনটা বেশি হবে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসগুলোকে সহজে আলাদা করতে পারি। এইভাবে আলাদা করা হয়। এইবার আমরা কিছু গাণিতিক সমস্যা দিকে আলোকপাত করব। প্রথম যে গাণিতিক সমস্যা, 1 নম্বর, এই গ্যাস একটা পাত্রে 2 লিটার পাত্র, 1.36 গ্রাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 750 মিলিমিটার চাপে আছে। দ্বিতীয় যে গ্যাস, বি গ্যাস 1 ডেসিমিটার কিউব 2.21 গ্রাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড 150 কিলোপ্যাসকেল চাপে অবস্থান করছে। প্রশ্ন হলো সমচাপে এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটি অধিক হারে নিঃসরিত হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগেই বলা হয়েছে গ্রাহামের ব্যাপন সূত্র, নামটা ব্যাপন সূত্র, কিন্তু এটা ব্যাপন এবং নিঃসরণ উভয়ের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা মূলত R1 বাই R2 ইকুয়াল টু √m2 বাই m2, যেটা আমরা অলরেডি প্রতিপাদন করছি, এটা কাজে লাগবে। তার আগে আণবিক ভর যেহেতু দেওয়া নাই সরাসরি, এর বাইর করে নিতে হবে। যে আমরা জানি PV ইকুয়াল টু W বাই m RT। এখানে যদি এই গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আণবিক ভর MA, W1, V1, P1। তাহলে MA ইকুয়াল টু মানে বসা প্রত্যেকটা P1 এর মান দেওয়া আছে 750, তাহলে আমরা কি পাবো MA ইকুয়াল টু W1 RT P1 V1। W1 এর মান দেওয়া আছে 1.36 গ্রাম, এটা গ্রামে নিতে হবে, আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। টি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, অবশ্যই কেলভিন নিতে হবে 303। গ্যাস সূত্রের সময় সবসময় তাপমাত্রা কেলভিনে নিয়ে আসতে হবে। আর P1 চাপ দেওয়া আছে 750 মিলিমিটার, আমাকে এটাকে এটিএম এ কনভার্ট করতে হবে, 760 দিয়ে ভাগ করলে এটিএম এ চলে আসবে। আয়তন দিয়ে আছে লিটারে, অতএব লিটারই রাখবো, এটা অবশ্যই লিটারই নিতে হবে, অন্য কোনো যদি এককে থাকে সেই ক্ষেত্রেও লিটারই নিয়ে আসতে হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 17.14। পক্ষান্তরে তদ্রূপ এম বি এর মানটাও আমরা একই সূত্র প্রয়োগ করে একই সমীকরণ থেকে বাইর করতে পারি। যেখানে ভর দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে ভর হলো 2.21 তাপ 0.0821, আর এর মান আর টি এর মান তো একই 303, একই তাপমাত্রা। আর পি এর মান দেওয়া আছে 150 কিলোপ্যাসকেল, এটাকে অবশ্যই নিয়ে আসতে হবে এটিএম এ 101.325 দিয়ে ভাগ করতে হবে। আর ভি দেওয়া আছে হলো 1 ডেসিমিটার কিউব মিনস 1 লিটার।
এই মানটা ক্যালকুলেশন করে পাবো 37.137। তাহলে দেখা যাচ্ছে এই গ্যাস অনেক ভর কম, তাহলে ব্যাপন হওয়ার স্বভাবতই এর বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে মানগুলো বসাবো, ধরলাম 1 নম্বর এ, 2 নম্বর গ্যাসটা বি, তাহলে এখানে এ, এটা বি। তাহলে আমরা বলতে পারি এম বি বাই এম এ ইকুয়াল টু আর এ বাই আর বি স্কোয়ার। আমরা উদ্দেশ্য যেটা অজানা, এখানে বি গ্যাসের আমরা এখানে জানতে হবে কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার বেশি। তো এম বি এর মান আমরা জানা আছে, এম বির মান বহাই দিই 37.137, আর এম এর মান দেওয়া আছে 17.14। অতএব আর এ বাই আর বি যদি করি, ক্যালকুলেশন করি, তাহলে আর এ বাই আর বি ইজ ইকুয়াল টু এম বাই বি আর এ স্কোয়ার। আমরা সহজেই এটার মান পাবো খুব সম্ভব 1.472 পেয়ে যাবা অনুপাত, অর্থাৎ এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের থেকে এত গুণ বেশি। এখানে আমরা বাইর করতেছি আর এ আর বির অনুপাত পাবো, এটা আর এ আর বি অনুপাত অবশ্যই এম এ এম বি এর অনুপাত, যেটা এটাকে আবার রুট করতে হবে, যেহেতু করলে এই মানটা পাবো। এইভাবে আমরা সহজে বাইর করতে পারি। একই চাপে, অবশ্যই ভিন্ন চাপে দিলে তখন আগ্রাহামের সূত্র প্রযোজ্য হবে না। দ্বিতীয় যে প্রবলেম, স্থির তাপমাত্রা চাপে 180 ml আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাস নিশ্চিত হতে 15 মিনিট সময় লাগে। একই অবস্থায় 20 সেকেন্ড 2 ml আয়তনের সালফার গ্যাস নিশ্চিত হতে সময় লাগে, সময় নিশ্চিত হয় হলো 2 ml 20 সেকেন্ডে। হাইড্রোকার্বনের আণবিক ভর বের করো। একই সূত্র প্রয়োগ করে আমরা সহজেই আণবিক ভর বাইর করতে পারি। তার দ্বিতীয় যে প্রবলেম, সেখানে আমরা একই সূত্র, অর্থাৎ R1 বাই R2 ইকুয়াল টু √m2 বাই m1। এখানে ধরলাম R1 হাইড্রোকার্বনটা, তাহলে R1 যদি হাইড্রোকার্বন হয় তাহলে m1 এর মান আমি জানি না হোয়াট, আর m2 হবে সালফার ডাইঅক্সাইড, তার মান দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড আণবিক ভর 64, আর m1 অর্থাৎ R1 হাইড্রোকার্বনের যে ব্যাপন হার সেটা বলা আছে 180 ml, যাই হলো একটি হাইড্রোকার্বন গ্যাস সময় লাগে হলো 15 মিনিট। তার 180 বাই 15 ইন্টু 60 সেকেন্ডে নিয়ে আসলাম, এত মিলিলিটার পার সেকেন্ড। ঠিক তদ্রূপ R2 দেওয়া আছে 2 ml 20 সেকেন্ডে যায়, অর্থাৎ 2 বাই 20 মিলিলিটার পার সেকেন্ড। এই মানগুলো আমরা বসাবো। তাহলে R1 ইজ ইকুয়াল টু 180 বাই 15 ইন্টু 60, আর এটা হলো 2 বাই 20। এখানে ক্যালকুলেশন করে আমরা এখানে যদি উঠাই দাও, এটা স্কোয়ার করতে হবে, তাহলে m1 মান পেয়ে যাব আমরা হলো 1. এখানে পাবা মনে হয় m1 পাবা 16, অর্থাৎ হাইড্রোকার্বনের আণবিক ভর 16। এইভাবে বিভিন্ন প্রবলেম আমরা সহজেই করতে পারবো এই সূত্র প্রয়োগ করে। এরকম গাণিতিক প্রবলেম বইয়ে অনেকগুলো দেওয়া আছে, তোমরা সবগুলোই প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। 2-1টা হয়তো প্রবলেম পড়বা, সেই ক্ষেত্রে কমেন্টে উল্লেখ করবো, আমি নেক্সট দিনে সমাধান করার চেষ্টা করব। তো আজ আর কিছু না, আর